হাই, ওয়েলকাম টু রাহুল পলিটি ইউটিউব চ্যানেল। আমি রাহুল চক্রবর্তী। তো দেখতেই পাচ্ছ কি বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, কোন এক্সামের ওপর আলোচনা করব। আমরা প্রত্যেকেই অবগত আছি ডাব্লিউবিপিএসসি একটা ইন্ডিকেটিভ নোটিশ দিয়েছে অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেস রিক্রুটমেন্টের ওপর। তো এই এক্সাম লাস্ট হয়েছে 2015 সালে। 2015 সালের পর আবার এই এক্সামের ওপর পিএসসি একটা নোটিশ দিয়েছে এবং এই এক্সামের যে ডেট, সেই ডেটটাও কিন্তু পিএসসি অলরেডি জানিয়ে দিয়েছে। সেপ্টেম্বর মান্থে এই এক্সাম হবে। তো এখনো পর্যন্ত পিএসসি ফাইনাল নোটিফিকেশন দেয়নি যে কোন সিলেবাসের ওপর পরীক্ষা হবে, কোন প্যাটার্নে পরীক্ষা হবে। তো আমরা ধরেই নিচ্ছি 2015 সালে যে সিলেবাস ফলো হয়েছিল, যে সিলেবাসের ওপর পরীক্ষা হয়েছিল, সেই সিলেবাসের ওপরই পরীক্ষা হবে এবং সেই প্যাটার্ন ফলো হবে। তো পরীক্ষাটা হবে এমসিকিউ প্যাটার্নে, 100টা প্রশ্ন থাকবে, যে 100টা প্রশ্নের উত্তর আমাদেরকে করতে হবে। তো আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে আমি আলোচনা করব। তোমরা অনেকেই আমার সাথে যোগাযোগ করেছো পলিটিক্যাল সায়েন্স নিয়ে, আর আমি প্রত্যেককে একটা কথাই বলেছি যে পরীক্ষাটা এমসিকিউ প্যাটার্নে। তো এমসিকিউ প্যাটার্নে যখন পরীক্ষা, তোমাদেরকে ভালো করে কিন্তু তোমাদের টেক্সট বুক পড়তে হবে। 2015 সালের সিলেবাসটা দেখো, সেখানে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো তুমি টেক্সট বুক পড়ো। ঠিক আছে, এর বিকল্প আর অন্য কিছু নেই। ক্লাস বলো, মক এক্সাম বলো, সব কিছু ঠিক আছে, বাট টেক্সট বুক কিন্তু পড়তে হবে। তো আমরা দেখতে পাচ্ছি 2015 সালের পলিটিক্যাল সায়েন্সের যে সিলেবাস, সেই সিলেবাসের তিনটে দিক আছে, তিনটে ধাপ, তিনটে লেভেল। একটা হচ্ছে পলিটিক্যাল থিওরি, একটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশন। এবং সেখানে টপিক বলে দেওয়া রয়েছে যে থিওরি থেকে আমাদেরকে কি পড়তে হবে, কনস্টিটিউশন থেকে আমাদেরকে কি পড়তে হবে, এবং ইন্টারন্যাশনাল রিলেশন। তো সেইগুলো তুমি তোমার টেক্সট বুক থেকে পড়ো। সেটা তোমার 11-12-এর বইও তোমার কাছে থাকতে পারে, তোমার গ্র্যাজুয়েশনের বই, মাস্টার ডিগ্রির বইও হতে পারে। যে বইটা আছে সেই বইটা পড়ো, টেক্সট বুক কিন্তু পড়তে হবে। আর আমি আমার দিক থেকে চেষ্টা করব যতটা তোমাদেরকে গাইড করা যায়, যতটা তোমাদেরকে হেল্প করা যায়। তো আজকে আমি এই যে ক্লাস, এই ক্লাসে আমি তোমাদের সাথে রাষ্ট্র, স্টেট, এই বিষয়ের ওপর কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব এবং এরকম কিছু ক্লাস আমি তোমাদের সাথে নেব। কারণ তোমরা যারা এই এক্সামে বসতে চলেছ বা বসবে ভাবছো, যাতে তোমাদের একটা ক্লিয়ার, যাতে একটা কনসেপ্ট তৈরি হয় এই এক্সামের ওপর, যে কিভাবে তোমাদেরকে পড়তে হবে বা কিরকম প্রশ্ন তোমাদেরকে ফেস করতে হতে পারে। তো আজকের এই ক্লাসে, আজকের এই প্রথম ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ স্টেট থেকে, রাষ্ট্র থেকে। প্রশ্নগুলো ইংলিশে রয়েছে, কিন্তু আলোচনা আমি বাংলায় করব, কারণ 2015 সালের যে পরীক্ষাটা হয়েছিল সেখানে কিন্তু পরীক্ষাটা ইংলিশে হয়েছিল, মানে ইংলিশ কোশ্চেন, ইংলিশ কোশ্চেন স্টুডেন্টদেরকে সলভ করতে হয়েছে। তার জন্য কিন্তু আমি ইংলিশে প্রশ্নগুলো রেখেছি এবং ইংলিশেই আলোচনা করব, যাতে অন্ততপক্ষে এই পরীক্ষাটা তোমরা সঠিকভাবে, একটা সঠিক গাইডেন্সে যাতে তোমরা দিতে পারো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের আলোচনা, প্রথম ক্লাসের আলোচনা। ঠিক আছে, তো প্রথম যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে, রোমান ফিলোসফার ইউজ দ্য টার্ম ব্ল্যাঙ্ক ফর স্টেট। স্টেট শব্দটা কিভাবে এসেছে এটা আশা করি আমরা প্রত্যেকেই জানি, কিন্তু মডার্ন এই স্টেট শব্দটা আমরা পাওয়ার আগে বিভিন্ন সমাজে বা বিভিন্ন সময়ে এই স্টেট শব্দটা বিভিন্নভাবে কি হয়েছে, ইউজড হয়েছে, ব্যবহার হয়েছে। গ্রিকরা একরকম ভাবে ব্যবহার করেছে, জার্মানরা একরকম ভাবে ব্যবহার করেছে, রোমানরা একরকম ভাবে ব্যবহার করেছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছ অপশনে সিভিটাস, পলিস, ল্যান্ড ট্যাক্স, স্ট্যাটাস, এই প্রত্যেকটা ওয়ার্ড স্টেটকে কি করছে, এক্সপ্রেস করছে। কোনোটা গ্রিক, কোনোটা রোমান, কোনোটা জার্মান, কোনোটা টিউটনিক এজ। তো এখানে যে প্রশ্নটা তোমাদেরকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি, রোমান ফিলোসফার ইউজ দ্য টার্ম
ব্ল্যাঙ্ক ফর স্টেট। যারা তোমরা উত্তর জানো অবশ্যই কমেন্টে বলবে, আমি এখানে উত্তরটা বলে দিচ্ছি। অ্যান্সার হচ্ছে সিভিটাস। সিভিটাস, এই সিভিটাস শব্দটা যে বিষয়ের সাথে সম্পর্কিত সেটা হচ্ছে পাবলিক ওয়েলফেয়ার। পাবলিক ওয়েলফেয়ারের সাথে সম্পর্কিত, ঠিক আছে। পলিস এই শব্দটাও স্টেট ওয়ার্ডটাকে এক্সপ্রেস করছে এবং এটা গ্রিকরা ইউজ করতো। ল্যান্ডট্যাক হচ্ছে জার্মান এবং স্ট্যাটাস হচ্ছে টিউটনিক, ঠিক আছে। তো এগুলো একটুখানি দেখে রাখতে হবে। ওকে, একদম বেসিক জায়গা, এই জায়গাগুলোতে কিন্তু প্রশ্ন আসে। এরপরে চলে আসি সেকেন্ড, হু ইউজ দ্য ওয়ার্ড স্টেট ফর দ্য ফার্স্ট টাইম। স্টেট একদম মডার্ন, মানে বলতে পারো যে স্টেট ওয়ার্ড, এটা প্রথম কে ইউজ করছে? প্লেটো, অ্যারিস্টটল, লুইস 12 অফ ফ্রান্স এবং হচ্ছে মেকিয়াভেলি। আশা করি তো এই ক্লাস তোমরা যারা দেখছো, যারা পলিটিক্যাল সায়েন্সের ছাত্রছাত্রী আছো, আশা করি এই উত্তর তোমরা ভুল দিয়ে আসবে না। তো সঠিক উত্তর হচ্ছে ম্যাকিয়াভেলি। এবং এই জায়গাগুলো আমাদের দেখতে হবে যে ম্যাকিয়াভেলি তার কোন বইতে স্টেট শব্দটা ব্যবহার করছে এবং সেই বইটা কবে পাবলিশড হচ্ছে। তো এটাও আশা করি আমরা যারা পলিটিক্যাল সায়েন্সের ছাত্রছাত্রী আছি, ঠিক আছে, আমরা সঠিক উত্তর দিতে পারবো। বইটার নাম হচ্ছে প্রিন্স এবং সেটা পাবলিশড হচ্ছে 1513 খ্রিস্টাব্দে। স্টেট, রাষ্ট্র শব্দটা প্রথম ব্যবহার করছেন মেকিয়াভেলি তার প্রিন্স নামক বইতে, যে বইটা পাবলিশড হচ্ছে 1513 খ্রিস্টাব্দে, ঠিক আছে। তো এরকম যে ইনফরমেশনস গুলো, যে স্টেট শব্দ আমরা শব্দ কি করে পেলাম, কোন বইয়েতে স্টেট শব্দ প্রথম ইউজড হয়েছে আধুনিকভাবে, ঠিক আছে, গ্রিকরা স্টেট বলতে কি বুঝতো, ঠিক আছে, জার্মানরা স্টেট বলতে কি বুঝতো, টিউটনিক এজে স্টেট বলতে কি বোঝানো হতো, এইগুলো কিন্তু একটুখানি দেখে রাখবে, ঠিক আছে। চলে আসি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3। দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইন্ডিপেন্ডেন্ট ফ্রম দ্য স্টেট। ইন্ডিপেন্ডেন্ট ফ্রম দ্য স্টেট, রাষ্ট্র থেকে স্বাধীন। অপশনে কি রয়েছে? লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি অ্যান্ড ডি হচ্ছে নান। রাষ্ট্র থেকে স্বাধীন, ঠিক আছে, রাষ্ট্র থেকে স্বাধীন, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ ইন্ডিপেন্ডেন্ট ফ্রম দ্য স্টেট। রাষ্ট্র থেকে স্বাধীন কোন প্রতিষ্ঠান? নিম্নে যে প্রতিষ্ঠানগুলোর উল্লেখ রয়েছে, আইনসভা, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, এর মধ্যে কোনটা রাষ্ট্রের থেকে স্বাধীন? ঠিক আছে, রাষ্ট্র থেকে স্বাধীন। ওকে, তো এখানে যে সঠিক উত্তর, সেই উত্তরটা হবে হচ্ছে নান। লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি কোনোটাই কিন্তু রাষ্ট্র থেকে স্বাধীন নয়। এগুলো সবই রাষ্ট্রের উদ্দেশ্য কি করছে? পূরণ করছে। রাষ্ট্রের উদ্দেশ্য পূরণ করার এক একটা প্রতিষ্ঠান, ঠিক আছে। একটা রাষ্ট্র কিভাবে গঠিত হয় আমরা প্রত্যেকেই জানি যে একটা রাষ্ট্র গঠনের জন্য বেশ কিছু উপাদানের প্রয়োজন আছে। তার মধ্যে একটা হচ্ছে গভর্নমেন্ট, সরকার। একটা হচ্ছে কি? গভর্নমেন্ট, তাই না? এটা আমরা প্রত্যেকেই জানি। গভর্নমেন্ট, গভর্নমেন্ট কি? যদি আমি ডেফিনেশন বলি যে হোয়াট ইজ গভর্নমেন্ট, খুব সহজ উত্তর হচ্ছে যা রাষ্ট্রের ইচ্ছা পূরণ করে, ঠিক আছে, যার মাধ্যমে রাষ্ট্র তার ইচ্ছা পূরণ করে। স্টেট ফুলফিল হিজ ডিজায়ার অর উইল, তাকেই আমরা বলি গভর্নমেন্ট। তাহলে সরকারের কাজ কি? সরকারের উদ্দেশ্য কি? রাষ্ট্রের ইচ্ছা পূরণ করা। আর সরকার পরিচালনার জন্য কি দরকার? এই তিনটে ডিপার্টমেন্ট, লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি। তাহলে রাষ্ট্রের ইচ্ছা পূরণ করে থাকে সরকার, সরকারের মাধ্যমে, সরকারের কাজ হচ্ছে রাষ্ট্রের ইচ্ছা পূরণ করা। তাহলে আমরা বলবো লেজিসলেচার ইন্ডিপেন্ডেন্ট ফ্রম দ্য স্টেট? আমরা বলতে পারবো জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট ফ্রম দ্য স্টেট? একদমই না। কারণ লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি তারা রাষ্ট্রের জন্য কাজ করছে, তারা রাষ্ট্রের ইচ্ছা পূরণ করছে, ঠিক আছে। ক্লিয়ার? আন্ডারস্ট্যান্ড? তো এখানে অ্যান্সারটা হচ্ছে নান। এই প্রত্যেক কটাই হচ্ছে রাষ্ট্রের অন্তর্গত, রাষ্ট্র থেকে স্বাধীন নয়।
ঠিক আছে, ক্লিয়ার? তো এরকম কিন্তু কনসেপচুয়াল থিওরিটিক্যাল জায়গাও কিন্তু আমাদেরকে পড়তে হবে। ওকে, চলে আসি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4। দেখো বলছে, হু ডাজ নট ওয়ার্ক টু ফুলফিল দ্য উইলস অফ দ্য স্টেট। একটু আগে আলোচনা করলাম যে রাষ্ট্র গঠনের জন্য 4টে উপাদানের প্রয়োজন, তার মধ্যে অন্যতম হচ্ছে কি সরকার। সরকারের কাজ কি? রাষ্ট্রের ইচ্ছা পূরণ করা। ঠিক আছে, সরকারের মাধ্যমে রাষ্ট্র কি করছে? তার ইচ্ছা পূরণ করছে, তাই না? তাহলে এখানে দেখো অপশনে কি রয়েছে? লেজিসলেচার। অপশনে কি রয়েছে? প্রেসার গ্রুপ। অপশনে কি রয়েছে? জুডিশিয়ারি। অপশন ডি তে রয়েছে বোথ বি অ্যান্ড সি। তাহলে রাষ্ট্রের ইচ্ছা পূরণের জন্য কে কাজ করে না? তাহলে অ্যান্সার হবে হচ্ছে এখানে প্রেসার গ্রুপ। প্রেসার গ্রুপ ইন্ডিপেন্ডেন্ট ফ্রম দ্য স্টেট, রাষ্ট্র থেকে স্বাধীন। প্রেসার গ্রুপ চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, তারা তাদের গোষ্ঠীর স্বার্থে কাজ করে। তারা তাদের গোষ্ঠীর যে ইচ্ছা বা স্বার্থ সেটাকে তারা পূরণ করে, আর সেটাকে পূরণ করার জন্য তারা কি করছে? সরকারের ওপর চাপ তৈরি করছে। তাহলে প্রেসার গ্রুপ এটা রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান? প্রেসার গ্রুপ যদি রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান হয়, তাহলে প্রেসার গ্রুপ রাষ্ট্রের ইচ্ছা অনিচ্ছার প্রতি কি থাকবে? সংবেদনশীল থাকবে। প্রেসার গ্রুপ রাষ্ট্রের ইচ্ছা পূরণ করবে। কিন্তু প্রেসার গ্রুপের কাজ কি? নিজেদের যে স্বার্থ, সেই স্বার্থ হচ্ছে পূরণ করা, সেই স্বার্থ পূরণের জন্য সরকারের উপর চাপ তৈরি করা। তাহলে প্রেসার গ্রুপ চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে আমরা কি বলতে পারি? যে রাষ্ট্রের অন্তর্গত কোনো প্রতিষ্ঠান, আইনসভার মতো, এক্সিকিউটিভের মতো, জুডিশিয়ারির মতো। তাহলে এখানে অ্যান্সারটা কি? অ্যান্সারটা হচ্ছে প্রেসার গ্রুপ। কারণ প্রেসার গ্রুপ ইন্ডিপেন্ডেন্ট ফ্রম দ্য স্টেট, ইন্ডিপেন্ডেন্ট ফ্রম দ্য স্টেট প্রেসার গ্রুপ। ক্লিয়ার? আন্ডারস্ট্যান্ড? তো এখানে সঠিক উত্তর কি হবে? প্রেসার গ্রুপ। কি প্রশ্ন ছিল? হু ডাজ নট ওয়ার্ক টু ফুলফিল দ্য উইলস অফ দ্য স্টেট। তাহলে রাষ্ট্রের ইচ্ছা পূরণের জন্য কাজ করে কে? সরকার। আর সরকারের প্রতিষ্ঠান হিসাবে আমরা কি দেখতে পাচ্ছি? লেজিসলেচার, এক্সিকিউটিভ এবং হচ্ছে জুডিশিয়ারি। ঠিক আছে, ক্লিয়ার? তো এখানে অ্যান্সারটা কি? এখানে অ্যান্সারটা হচ্ছে প্রেসার গ্রুপ। কাউরির যদি কোথাও কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট করবে, আমি কমেন্ট দেখে অ্যান্সার দিয়ে দেব। ঠিক আছে, ক্লিয়ার? চলে আসি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5। একটা মন্তব্য রাষ্ট্র সম্পর্কে। কি বলছে? দ্য স্টেট ইজ আ পলিটিক্যালি অর্গানাইজড পিপল অফ আ ডেফিনিট টেরিটরি। এখান থেকে আমরা দেখো স্টেটের দুটো উপাদান আমরা এখানে পাচ্ছি এই ডেফিনেশনস থেকে। একটা হচ্ছে পিপল আর একটা হচ্ছে টেরিটরি। ঠিক আছে, তাহলে রাষ্ট্রের জন্য কি দরকার? একটা জনসংখ্যা, একটা ভূখণ্ড। তাহলে কে বলছেন এটা? যে স্টেট ইজ পলিটিক্যালি অর্গানাইজড পিপল। ঠিক আছে, সংগঠিত মানুষ, যারা সংগঠিত হচ্ছে একটা নির্দিষ্ট ভূখণ্ডে। তাহলে রাষ্ট্রের জন্য কি দরকার? জনসংখ্যা, রাষ্ট্রের জন্য দরকার ভূখণ্ড। পলিটিক্যালি অর্গানাইজড পিপল, এবং তারা কোথায় অর্গানাইজড হচ্ছে? একটা ডেফিনিট টেরিটরিতে। ঠিক আছে, তো এই ডেফিনেশনটা রাষ্ট্র সম্পর্কে কে দিচ্ছেন? অপশন রয়েছে হল্যান্ড, উইলসন, বুনসলি এবং হচ্ছে ওয়েবার। তো এখানে সঠিক যে উত্তর, সেই উত্তরটা হবে হচ্ছে বুনসলি। ঠিক আছে, এগুলো কিন্তু একটুখানি পড়ে রাখবে, কারণ এগুলো সত্যি কথা বলতে একদম আমি মানে একদম ডিরেক্টলি তোমাদেরকে বলছি, এইগুলো তোমাদেরকে পড়তে হবে। এইগুলো যদি বলো যে কেউ সাজেশন করে দিবে, কেউ কমন দিয়ে দেবে, সম্ভব নয়। কারণ রাষ্ট্র সম্পর্কে একাধিক মন্তব্য রয়েছে, একাধিক রিমার্কস রয়েছে। তো এবার যিনি প্রশ্ন করছেন তিনি কার মন্তব্যটা তুলে তোমাকে প্রশ্ন করবে, এই সাজেশন আমার মনে হয় না কাউরির পক্ষে করা বা দেওয়া সম্ভব আছে। তো সেই ক্ষেত্রে আমি এটাই বলবো যে টেক্সট বুক পড়ো। যত টেক্সট বুক পড়বে তত দেখবে এই জায়গাগুলো তোমার তৈরি হবে এবং তোমার মধ্যে একটা কনফিডেন্স আসবে। এবং সেই ক্ষেত্রে তুমি যদি নতুন কোনো কমেন্ট বা রিমার্কস যদি তুমি পাও, তো সেটা অবশ্যই তুমি তোমার যে নোটবুক, সেই নোটবুকে তুমি হচ্ছে তুলে নেবে। ঠিক আছে, তো এই যে মন্তব্যটা, দ্য স্টেট ইজ আ পলিটিক্যালি অর্গানাইজড পিপল অফ ডেফিনিট টেরিটরি, এই মন্তব্যটা হচ্ছে বুনসলি। ওকে,
চলে আসি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6 কি বলছে, অ্যাকর্ডিং টু দ্য মার্কসিয়ান স্কুল অফ থট স্টেট ইজ, ঠিক আছে, মার্কসের যে মানে চিন্তা ভাবনা বা চিন্তাধারা, সেখানে স্টেট বলতে আমরা কি বুঝি, নেসেসারি ইভিল, ইনস্ট্রুমেন্ট অফ ক্লাস অপারেশন, প্রোডাক্ট অফ কন্ট্রাক্ট, অ্যান্ড ডি হচ্ছে নান। ঠিক আছে, তো অ্যাকর্ডিং টু মার্কসিয়ান স্কুল অফ থট, ঠিক আছে, তাহলে মার্ক্সবাদী যে চিন্তা ভাবনা বা চিন্তাধারা, সেখানে স্টেট বলতে আমরা কি বুঝি, নেসেসারি ইভিল, ইনস্ট্রুমেন্ট অফ ক্লাস অপারেশন, প্রোডাক্ট অফ কন্ট্রাক্ট, নাকি ডি নান। তো সঠিক যেটা উত্তর, সেই উত্তরটা হবে হচ্ছে ইনস্ট্রুমেন্ট অফ ক্লাস অপারেশন, মানে শ্রেণী শোষণের হচ্ছে হাতিয়ার। প্রোডাক্ট অফ কন্ট্রাক্ট, এটা হচ্ছে যারা চুক্তি মতবাদী, এটা তাদের মত যে রাষ্ট্র তৈরি হচ্ছে একটা চুক্তির মাধ্যমে। কিন্তু মার্ক্সবাদীদের বক্তব্য কি, যে সমাজ বিবর্তনের একটা ধারায়, সমাজ বিবর্তনের ফলে কি হয়েছে, রাষ্ট্র সৃষ্টি হয়েছে। মার্ক্সবাদীরা সমাজকে 3টে ভাগে ভাগ করছে, আদিম সাম্যবাদ, সরি 5 ভাগে ভাগ করছে। আদিম সাম্যবাদী সমাজ, দাস সমাজ, সামন্ত সমাজ, পুঁজিবাদী সমাজ, সমাজতান্ত্রিক সমাজ, এবং তারপরে যেটা বলছে 6 নম্বর, সেটা হচ্ছে সাম্যবাদী সমাজ। যে সাম্যবাদী সমাজে রাষ্ট্রের কি হবে, অবলুপ্তি হবে, যখন রাষ্ট্রের আর প্রয়োজন থাকবে না। একমাত্র মতবাদ বলতে পারো পলিটিক্যাল সায়েন্সে যেখানে রাষ্ট্রের অবলুপ্তির তত্ত্ব আমরা পাচ্ছি, সেটা হচ্ছে মার্ক্সিয়ান থট, যেখানে বলা হচ্ছে যে যখন সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠিত হবে তখন রাষ্ট্র অবলুপ্ত হবে, তখন রাষ্ট্রের কোনো প্রয়োজন থাকবে না। তো মার্ক্সবাদীদের মতে কোন সমাজে আমরা রাষ্ট্রের সন্ধান পেলাম, সেটা হচ্ছে দাস সমাজ। আদিম সাম্যবাদী সমাজে রাষ্ট্রের কোনো অস্তিত্ব ছিল না। কেন ছিল না? কারণ ব্যক্তিগত সম্পত্তির কোনো উল্লেখ ছিল না, অস্তিত্ব ছিল না। ব্যক্তিগত সম্পত্তির উল্লেখ বা অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি দাস সমাজে। এবং সমাজ কি হলো, দুটো শ্রেণীতে বিভক্ত হলো, একটা হচ্ছে মালিক, দাস মালিক, আর একটা হচ্ছে কৃতদাস। তো এই যে মালিক শ্রেণী, তারা কি করছে, কৃতদাসদেরকে এক্সপ্লয়েট করছে, এবং এই এক্সপ্লয়টেশনকে স্বীকৃতি দেওয়া হচ্ছে রাষ্ট্রের মাধ্যমে। রাষ্ট্রের বিভিন্ন বলতে পারো উপাদান ব্যবহার করা হচ্ছে যারা সমাজের দুর্বল শ্রেণী, তাদেরকে শোষণ করার জন্য বা শাসন করার জন্য। তাহলে রাষ্ট্র কেন ব্যবহার হচ্ছে, রাষ্ট্রকে কি কারণে ব্যবহার করা হচ্ছে? ব্যক্তিগত সম্পত্তিকে রক্ষা করার জন্য। আর এই ব্যবহারটা করছে কারা? যারা সম্পদশালী, শক্তিশালী। তাহলে এই যে সমাজের যারা সম্পদশালী, শক্তিশালী, পুঁজিপতি, তারা কি করছে, রাষ্ট্রযন্ত্র বা রাষ্ট্রের বিভিন্ন উপাদান, সেটা আইন হতে পারে, সেটা এক্সিকিউটিভ হতে পারে, মানে পুলিশ হতে পারে, মিলিটারি হতে পারে, বিচার বিভাগ হতে পারে, সেই সমস্ত কিছু, রাষ্ট্রের এই সমস্ত কিছু পুঁজিপতি বা সম্পদশালীরা ব্যবহার করছে তাদের সম্পত্তি রক্ষা করার জন্য, এবং সমাজের যারা দুর্বল শ্রেণী, সর্বহারা শ্রেণী, তাদেরকে শোষণ এবং নিপীড়ন করার জন্য। ঠিক আছে, তাহলে মার্ক্সের যে চিন্তা ভাবনা বা যে থট, সেখানে স্টেট বলতে আমরা কি বুঝি, ক্লাস অপারেশনের একটা ইনস্ট্রুমেন্ট, শ্রেণী শোষণের একটা হাতিয়ার। রাষ্ট্রের মাধ্যমে যারা পুঁজিপতি শ্রেণী, তারা দুর্বল শ্রেণীকে, সর্বহারা শ্রেণীকে কি করছে, শোষণ করছে, নিপীড়ন করছে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে অ্যাকর্ডিং টু মার্ক্সিয়ান স্কুল অফ থট, স্টেট ইজ এ ইনস্ট্রুমেন্ট অফ ক্লাস অপারেশন, শ্রেণী শোষণের হাতিয়ার। ঠিক আছে, এরপরে চলে আসি পরবর্তী কোশ্চেন নাম্বার 7। আর একটা দেখো কমেন্ট এখানে, হু সেড আ স্টেট ইজ আ হিউম্যান কমিউনিটি দ্যাট ক্লেমস the monopoly of legitimate use of physical force within the given territory। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এই ডেফিনেশনের।
যে স্টেট একমাত্র বৈধ প্রতিষ্ঠান যে কি করতে পারে, শক্তি প্রয়োগ করতে পারে মানুষের উপর। স্টেট কি করছে, আইন তৈরি করছে। স্টেট কি করছে, সেই আইন কার্যকর করছে, এবং সেই আইন যদি কেউ অমান্য করে তাহলে স্টেট কি করছে, রাষ্ট্র কি করছে, আইন অমান্যকারীকে শাস্তি দিচ্ছে। এবং স্টেটের উইল যদি কেউ চ্যালেঞ্জ করে তার জন্যই কি রয়েছে, পুলিশ এবং মিলিটারির মতো ব্যবস্থা। তাহলে স্টেট হচ্ছে একমাত্র লেজিটিমেট ইনস্টিটিউশন, একটা বৈধ প্রতিষ্ঠান যে কি করতে পারে, বল প্রয়োগ করতে পারে। আজকে স্টেটের মধ্যে, রাষ্ট্রের মধ্যে অন্য কোনো প্রতিষ্ঠানের এই ক্ষমতা আছে? অন্য কোনো প্রতিষ্ঠানের ক্ষমতা আছে? আমরা ধরো রাষ্ট্রের মধ্যে অন্য কোনো সামাজিক প্রতিষ্ঠানের আমরা সদস্য হতে পারি, আদার অ্যাসোসিয়েশন। ধরো আমি একটা হয়তো একটা রিলিজিয়াস কমিউনিটির বা একটা গ্রুপের আমি কি হলাম, সদস্য। একটা রিলিজিয়াস গ্রুপের একটা আমি সদস্য হলাম। এবার সেই রিলিজিয়াস গ্রুপের কিছু নিয়ম কানুন আছে, আমি যদি সেই নিয়ম কানুন না মানি, আমি সেই নিয়মের বিরুদ্ধে যদি যাই, ওই রিলিজিয়াস গ্রুপের সেই গ্রুপ আমাকে কি করবে, এক্সপ্লেল করবে, তাদের প্রতিষ্ঠান থেকে, সংগঠন থেকে আমাকে বার করে দেবে, তাই না? আমি যদি কোনো সামাজিক প্রথা না মানি তো সেই ক্ষেত্রে আমাকে কি করা হবে, সেই সমাজ থেকে হয়তো বার করে দেওয়া হবে, সেই সমাজ হয়তো আমার সমালোচনা করবে, তিরস্কার করবে। কিন্তু বল প্রয়োগ, এই বল প্রয়োগের যে বৈধ ক্ষমতা, সেই বৈধ ক্ষমতার অধিকারী কিন্তু একমাত্র রাষ্ট্র। রাষ্ট্র আইন করছে, আইন কার্যকর করছে, এবং সেই আইন যদি কেউ অমান্য করে রাষ্ট্র কি করছে, শাস্তি দিচ্ছে। তার জন্য কি রয়েছে, তার জন্য রয়েছে পুলিশ, মিলিটারি, বিচার বিভাগ, সংশোধনাগার। দেখাতে পারবে সমাজের অন্য কোনো প্রতিষ্ঠানের এইরকম কোনো মেকানিজম আছে কিনা? পুলিশ, মিলিটারি, বিচার বিভাগ, সংশোধনাগার, না। তাহলে এই যে ডেফিনেশন, এই ডেফিনেশন থেকে একটা জিনিস আমরা জানতে পাচ্ছি, রাষ্ট্রের একটা ক্যারেক্টার আমরা জানতে পাচ্ছি, সেটা হচ্ছে কি, রাষ্ট্র একটা বৈধ প্রতিষ্ঠান যা কি করতে পারে, বল প্রয়োগ করতে পারে, ফোর্স অ্যাপ্লাই করতে পারে একটা নির্দিষ্ট ভূখণ্ডে, সেই ভূখণ্ডে বসবাসকারী মানুষের উপর। আর এই ডেফিনেশনটা দিচ্ছেন কে? এই ডেফিনেশনটা দিচ্ছে ওয়েবার, সোসিওলজিস্ট, একজন সমাজবিদ। ঠিক আছে, ওয়েবার। তো এগুলো একটুখানি পড়বে, এগুলো মনে রাখবে। চলো নেক্সট এবার চলে আসি 8 নম্বর প্রশ্ন। দেখো কি বলছে, নেশন ফর্ম আ স্টেট হোয়েন ইট হ্যাজ। প্রশ্নটা একটুখানি আমি ঘুরিয়ে দিয়েছি, আর কিচ্ছু না। প্রশ্নটা আমি ঘুরিয়ে দিয়েছি যে একটা জাতি কখন রাষ্ট্র গঠন করতে পারবে, একটা জাতি। A nation from a state when it has। আমি প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছি। প্রশ্নটা কিন্তু খুবই সহজ প্রশ্ন। ঘুরিয়ে দেওয়ার কারণে হয়তো অনেকে আমরা ভাবতে পারবো বা হয়তো ভাবতে বাধ্য হব যে এটা হয়তো অন্য কিছু একটা প্রশ্ন, অন্য কিছু তার উত্তর। বাট এর উত্তর হবে হচ্ছে অল। স্টেট হতে গেলে কি দরকার? 4টে উপাদান। 4টে উপাদানের সমন্বয়ে হচ্ছে একটা স্টেট। সেটা হচ্ছে কি, টেরিটরি, পপুলেশন, সভারেন্টি, আর হচ্ছে গভর্নমেন্ট, তাই না? তাহলে একটা জাতি তখনই একটা রাষ্ট্র গঠন করতে পারবে যখন এই 4টে উপাদান যখন থাকবে। এই 4টে উপাদান যদি না থাকে তাহলে একটা জাতি রাষ্ট্র কি গঠন করতে পারবে? পারবে না। তাহলে একটা জাতি তখনই রাষ্ট্র গঠন করতে পারবে যখন এই 4টে উপাদান অ্যাভেলেবল থাকবে: ভূখণ্ড, জনসংখ্যা, সভারেন্টি, গভর্নমেন্ট। যেরকম ধরো বিফোর 1947 ভারত একটা জাতি ছিল, কিন্তু রাষ্ট্র ছিল কি? না। কিন্তু দেখো ভারতের ডেফিনিট টেরিটরি ছিল, পপুলেশন ছিল, গভর্নমেন্টও ছিল, কিন্তু যেটা ছিল না সেটা হচ্ছে কি, সভারেন্টি। আমরা যখন সভারেন্টি পেলাম তখন আমরা রাষ্ট্র হিসাবে নিজেদের প্রকাশ করলাম। তাহলে একটা জাতি তখনই রাষ্ট্র হিসাবে গঠন হবে বা হতে পারবে যখন এই 4টে উপাদান যখন অ্যাভেলেবল থাকবে। তাই প্রশ্ন ঘুরিয়ে দেওয়া হয়েছে, আর কিচ্ছুই না। তো ঘুরিয়ে দেওয়ার ফলে প্রশ্নটা মনে হয়েছে কঠিন, বাট একদম সহজ প্রশ্ন। ওকে,
চলে আসি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 9। দেখো কি বলছে, আর নেশন, এটা জাতি, a nation is motivated to form a nation state by the desire for, একটা জাতি কখন জাতি রাষ্ট্র গঠনের জন্য ইচ্ছা প্রকাশ করে, কি কারণে? সোজা কথায় যদি বলো, একটা জাতি কেন জাতি রাষ্ট্র গঠন করতে চায়, কি কারণ? অপশন রয়েছে সেলফ ডিটারমিনেশন, আত্মনিয়ন্ত্রণ, সিকিউরিটি, অ্যান্ড সি হচ্ছে সেপারেট আইডেন্টিটি। তাহলে একটা জাতি কখন জাতি রাষ্ট্র গঠন করতে চায়, কি দাবিতে, কি ইচ্ছায়? তো সেই দাবি কি? সেই দাবি এখানে অল হবে। একটা জাতি কি চায়? আত্মনিয়ন্ত্রণ অধিকার, সেলফ রুল, যে আমি কেন অন্যের দ্বারা পরিচালিত হব, আমি কেন অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হব, আমি একটা জাতি, আমি নিজেকে নিয়ন্ত্রণ করব, স্বশাসনের অধিকার, সেলফ রুল। ওকে, সিকিউরিটি, সেই সিকিউরিটি কি হতে পারে? ইকোনমিক সিকিউরিটি হতে পারে, সোশ্যাল সিকিউরিটি হতে পারে। আজকে দেখো, আমরা যখন পরাধীন ছিলাম, ব্রিটিশ ভারতের অধীনে, ব্রিটিশদের অধীনে ছিলাম, তখন আমরা সম্পূর্ণভাবে কি অর্থনৈতিক নিরাপত্তা পেয়েছিলাম, সামাজিক নিরাপত্তা পেয়েছিলাম, রাজনৈতিক নিরাপত্তা পেয়েছিলাম? সেই সময় তো এমন আইন কানুন হতো যেগুলো কি ভারতীয়দেরকে দমন করার জন্য। সেই সময় ভারতীয়দের অর্থনৈতিক অধিকার কি সুরক্ষিত হতো? একদমই না। কাদের সুরক্ষিত হতো? ইউরোপিয়ানদের, ব্রিটিশদের। তাহলে একটা সিকিউরিটি, একটা নিরাপত্তা, সেটা সামাজিক হতে পারে, অর্থনৈতিক হতে পারে, রাজনৈতিক হতে পারে। এবং সর্বোপরি হচ্ছে কি সেলফ আইডেন্টিটি, নিজের একটা আলাদা পরিচয়, বিশ্বের অন্যান্য জাতি থেকে নিজেকে কি করা? আলাদা করা। একটা জাতির অধীনে থাকা নয়, বরং নিজের পরিচয়কে হচ্ছে প্রতিষ্ঠিত করা। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে উত্তর, যে আ নেশন ইজ মোটিভেটেড টু ফর্ম নেশন স্টেট। একটা জাতি তখনই জাতি রাষ্ট্র গঠনে উদ্বুদ্ধ হয় যখন তার মধ্যে কিসের দাবি আসে? আত্মনিয়ন্ত্রণের দাবি, নিরাপত্তার দাবি, এবং হচ্ছে পৃথক পরিচয়ের দাবি। এবং সর্বোপরি যদি আমি বলি, এখানে হচ্ছে ন্যাশনালিজম, এই সেন্স, ন্যাশনালিজম, এই সেন্স, জাতীয়তাবাদ। একটা জাতি তখনই জাতি রাষ্ট্র গঠনে উদ্বুদ্ধ হয় যখন তার মধ্যে জাতীয়তাবাদী মানসিকতা যখন আসে। জাতীয়তাবাদী মানসিকতায় উদ্বুদ্ধ একটা জাতি জাতি রাষ্ট্র গঠনে কি হয়? উদ্বুদ্ধ হয়। সেন্স অফ ন্যাশনালিজম। ঠিক আছে, ক্লিয়ার? তো এখানে অ্যান্সারটা হচ্ছে অল। চলে আসি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10। দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং রিকোয়ার আ স্পেসিফিক টেরিটরি টু ফর্ম। সহজ প্রশ্ন, যে হুইচ অফ দ্য ফলোইং রিকোয়ার আ স্পেসিফিক টেরিটরি টু ফর্ম, কোন বিষয়টা গঠনের জন্য নির্দিষ্ট ভূখণ্ডের প্রয়োজন। নির্দিষ্ট ভূখণ্ড ছাড়া ওটা কি হতে পারে না? গঠন হতে পারে না, তৈরি হতে পারে না। তো অপশনে কি রয়েছে? নেশন, জাতি, স্টেট, সোসাইটি, বোথ এ এন্ড বি। তো আশা করি যারা তোমরা ক্লাস দেখছো, পলিটিক্যাল সায়েন্সের ছাত্রছাত্রী আছো, সঠিক উত্তর করতে পারবে। তো এখানে অ্যান্সারটা হচ্ছে স্টেট। স্টেট গঠনের জন্য দরকার হচ্ছে স্পেসিফিক টেরিটরি। নেশন, জাতি, টেরিটরি ছাড়াও হতে পারে। সোসাইটি টেরিটরি ছাড়াও গঠন হতে পারে, বাট স্টেট টেরিটরি ছাড়া গঠন হতে পারে না। ঠিক আছে, ক্লিয়ার, আন্ডারস্ট্যান্ড? তো এখানে সঠিক যেটা উত্তর, সেই উত্তরটা হচ্ছে স্টেট। স্টেট গঠনের জন্য প্রয়োজন হচ্ছে ভূখণ্ড। ভূখণ্ড, জনসংখ্যা, সার্বভৌমিকতা, সরকার, এই চারটে থাকলেই হচ্ছে রাষ্ট্র। ঠিক আছে, ক্লিয়ার? তো আজ এই পর্যন্তই আলোচনা করলাম। প্রথম ক্লাস স্টেটের ওপর এই 10টা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এইভাবেই বিভিন্ন টপিক আমি তোমাদের সাথে আলোচনা করব। চোখ রাখো রাহুল পলিটি ইউটিউব চ্যানেলে। আর বিশেষ যদি কোনো প্রয়োজন হয় তো অবশ্যই আমার সাথে তোমরা যোগাযোগ করে নিও। ঠিক আছে, ডেসক্রিপশনে আমার
ফোন নাম্বার, ভিডিও ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার এবং আমার টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে, তোমরা প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আমি আবারও বলছি, যারা তোমরা এই এক্সামে বসবে, পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস এক্সামে বসবে, পলিটিক্যাল সায়েন্স নিয়ে বসবে পরীক্ষায় এই সাবজেক্টের ওপর, আমি আবারও বলছি 2015 সালের যে সিলেবাস, সেই সিলেবাস দেখো এবং দেখে টেক্সট বুক থরলি পড়া স্টার্ট করো। কারণ টেক্সট বুক কিন্তু পড়তেই হবে, কারণ পরীক্ষাটা হচ্ছে কিন্তু এমসিকিউ প্যাটার্নে। তাই এমসিকিউ প্যাটার্নে যেহেতু পরীক্ষা, তাই টেক্সট বুকের বিকল্প কিন্তু কিচ্ছু নেই। তো টেক্সট বুক পড়ো, তারপরে তো আমি আমার দিক থেকে যতটা সম্ভব গাইড আমি করে দেবো। তো আমি আবারও বলছি, ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম গ্রুপের লিংক এবং আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।